তুমি কি কখনো ভেবেছ একটা পুরনো বাড়ির ভেতরেও কারো চোখ তোমার দিকে তাকিয়ে থাকতে পারে, যে চোখ অনেক আগেই মাটির নিচে চলে গেছে? আজকের গল্প শুরু হচ্ছে এমন একটি ভূতুরে বাড়ি থেকে, যেখানে একসময় কেউ হাসতো, কেউ গান গাইতো, আর এখন সেখানে শোনা যায় শুধু কান্নার আওয়াজ। লোকেরা বলে ওই বাড়ির জানালা দিয়ে মাঝরাতে কেউ তাকালে নিজের প্রতিবিম্ব নয়, দেখে এক মেয়েকে, যার চোখে ভেসে ওঠে একটাই প্রশ্ন: আমাদের কেন এইভাবে মারলে? নমস্কার, আপনারা শুনছেন রাতের চিতা অডিও স্টোরি। বাংলার গ্রাম, বাংলার রাত, আর এর ভিতরে লুকিয়ে থাকা অজানা ভয়। ভয় পেতে পারেন, কিন্তু বিশ্বাস করবেন না। আজ আপনারা শুনবেন স্বপন বুড়োর লেখা অশরীরীর স্বাক্ষর। তাহলে শুরু হচ্ছে স্বপন বুড়োর লেখা অশরীরীর স্বাক্ষর। সন্ধে অনেকক্ষণ পেরিয়ে গেছে। পল্লী অঞ্চলের পথঘাট কাদায় মাখামাখি। ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর টিনের ঘরে সেই শব্দ অদ্ভুতভাবে একটি ঝিমঝিম আমেজ এনে দিচ্ছে। চার বন্ধু বসে সেই বৃষ্টি ভেজা রাতে একটু একটু করে চা খেতে খেতে মজলিস জমিয়ে তুলেছে। কেউ দেখে খেলার খবর, আবার কেউ দেখে ভুয়ো মিছিলের বার্তা, আবার কেউ শোনে ইলেকট্রিক ট্রেনের কাহিনী। অবশেষে আপনা থেকেই গল্পের মোড়টা যেন ভূতের কাহিনীর দিকে গড়িয়ে গেল। রক্ত যাদের গরম, জীবনটাকে তারা তুড়ি দিয়ে উড়িয়ে দিতে ভালোবাসে। তারা চট করে ভূতকে বিশ্বাস করতে চায় না। ভূতটা যেন একটা রসিকের ব্যাপার। এমনিভাবেই চারটি তরুণ বন্ধু ভূতের গল্পর মুশগুল হয়ে উঠল। বাইরের দিকে ওদের তাকাবার ফুরসত ছিল না, কেননা বাইরে ছিল বড্ড অন্ধকার। তাকালেই চট করে কিছু চোখে পড়ে না। অনেকক্ষণ ধরে একঘেয়ে সুরে বৃষ্টি পড়ছিল। তাতে যে কোনো মেয়েনো গল্প দিব্যি জমে ওঠে। আর এত ছিল ভূতুরে গল্প শোনার ইচ্ছা, কাজের ছেলেরাই নিজেদের মধ্যেই যেন এক মাকুষ্যা জাল বুনে রেখেছে। এমন সময় হঠাৎ করে এসে ঢুকলো একটা লোক। তার সারা অঙ্গ ঢেকে রেখেছে একটি বর্ষাতি দিয়ে, আর সেই বর্ষাতি থেকেই ক্রমাগত জল ঝরছে। চার বন্ধু অবাক হয়ে সেদিকে তাকালো। তাদের মনে হলো যেন কোনো ভূতের গল্পের এক চরিত্র বাইরে এসে দাঁড়িয়েছে। সেই লোকটি আত্মপ্রকাশ করল। ওদের বিস্ময় অবশ্যই সেখানেই কেটে যায়নি, কেননা আরো ভালো করে তাকিয়ে ওরা বুঝতে পারল না যে কে। কিন্তু এই আগুস্তক তাদের পল্লী অঞ্চলের কেউ নয়, একেবারে খাঁটি সাহেব। তখন ওদের বিস্ময় আর পরিসীমা রইল না। সাহেব সরাসরি তাদের কাছে চলে এলো। তারপর ওদের চোখে চোখ রেখে অস্পষ্ট স্বরে বলল, এখানে হান্টেড হাউস কোথায় আছে? চার বন্ধুই কলেজের পড়ুয়া, তাই বিদেশি সাহেবের সঙ্গে কথাবার্তা চালাতে তাদের কোনো অসুবিধাই হলো না। বন্ধুদের মধ্যে প্রথমেই রমেন কথার উত্তর দিলে, বললে, এই গ্রামের ভেতরে মাইল খানেক পথ চলে গেলে একটি বিশাল জমিদার বাড়ি আছে, বহুদিনের পুরনো বাড়ি। কেউ এখন বসবাস করে না সেখানে। তারই দোতলায় একটি কামরা আছে। কেন, সেখানে থাকতে চাও বুঝি? শৈলেশ তার মুখের কথা কেড়ে নিয়ে ফোড়ন কাটলে, হ্যাঁ, সে নির্জন ঘরে যদি এক রাত কাটাতে পারো, তাহলে ভূতের ঠিকানা ঠিক পেয়ে যাবে সাহেব। এই কথা শুনে সাহেবের বিচ্ছিরি গলার আওয়াজ ভেসে উঠল। সাহেব যেন বিচ্ছিরি গলায় কেমন একবার হেসে উঠল। ক্রমাগত চিৎকার করার পর যেভাবে মানুষ গলা ভেঙে যায়, অনেকটা সেই রকম। সাহেব
তারপর ওদের দিকে এক বাঁকা চোখে তাকালে আর নিজের কোমরে গুজে রাখা একটি রিভলভার খুলে নিয়ে ডান হাতের চেটোয় ঘন ঘন নাচাতে লাগলো। ওর ধরন ধারণ দেখে চার বন্ধু বড্ড অস্থির বোধ করতে লাগলো। কোত্থেকে এলো এই সাহেব? ওর নিয়তি কি ওকে এই জলারাতে এই অজপাড়া গায়ে হাতছানি দিয়ে ডেকে এনেছে নাকি? বুদ্ধু রসিকতা করে প্রশ্ন করলে, এই আগেস্টা সাহেব, সে ভুতুরে বাড়িতে তুমি কি একাই যেতে পারবে, না লোক আরো লণ্ঠন সঙ্গে জুটিয়ে দিতে হবে? সাহেব আরো একবার তার রহস্যময় হাসি হেসে উঠল। তারপর পকেট থেকে নিজে একটা টর্চ বের করে বাইরে মিশকালো আধারে উদ্দেশ্যে যেন আলোর বুলেট ছুড়ে দিল। সত্যি জোরদার টর্চ বলতে হবে। একটা গাছের মাথায় আলো গিয়ে পড়তেই কয়েকটি বাদুড় ডানা ঝটপট করে আকাশে উড়ে গেল। যেমনভাবে সাহেব ঘরে ঢুকেছিল ঠিক তেমনি রহস্যজনকভাবে বৃষ্টির ভেতরে সে বেরিয়ে গেল। অনেক দূর পর্যন্ত তার টর্চটিকে জ্বলতে আর নিভতে দেখা গেল। ঘরের ভেতর বন্ধু চারজন নির্বাক হয়ে বসে রইল, আর সাহেবকে বড় জমিদার বাড়িতে পাঠানো হলো। সেই কথাই ওরা ভাবতে লাগলো। প্রতিবাদ করবার সময় সাহেব দিলেন না। এই কথা মনে করে ওদের সবারই নিভৃত অন্তরে যেন এক অজানিত আশঙ্কা ঘনীভূত হয়ে উঠল। চার বন্ধু বাড়ি ফিরবার তাড়া ছিল না, কেননা গ্রামের গ্রীষ্মের ছুটিতে তারা দেশে ফিরে এসেছে। রাত যত গভীর হোক না কেন, বাড়িতে ভাত ঢাকা পড়ে থাকবে জানা কথা। ওরা কিন্তু আরো খানিকক্ষণ বসে সাহেবের জন্য অস্বস্তি বোধ করতে লাগলো। সত্যি এই বিদেশি লোকটি যদি কোনো বিপদে পড়ে, তবে তোরা চারজনই তার ভাগিদার হবে। বাইরে মিশকালো অন্ধকারের দিকে তাকিয়ে আরো ঝিমঝিম করে বৃষ্টি পড়তে লাগলো। ওদের মন সত্যি ব্যাকুল হয়ে উঠল। মানুষটাকে খেয়ালের ঝোঁকে মরণের মুখে ঠেলে দিল তারা। চার বন্ধুরই বাইক ছিল। ওরা নিঃশব্দে চায়ের দোকানে পয়সা চুকিয়ে দিয়ে বাইরে বেরিয়ে এলো। তারপর রওনা দিল সেই পোড়ো বাড়ির উদ্দেশ্যে। বহুকাল তারা ও অঞ্চলে যায়নি। তারপর সম্প্রতি কলেজ ছুটি হতেই দেশের বাড়িতে এসেছে। ওখানে পৌঁছতেই তারা থমকে দাঁড়ালো। সেই পোড়ো বাড়ির সামনে এমন আগাছা কাটা গাছ গজিয়েছে যে ভেতরে ঢোকার কোনো সাধ্য নেই। অনেকক্ষণ বৃথা চেষ্টা করে তারা জীর্ণপ্রায় ভবনটিতে ঢোকবার আশা একেবারে ত্যাগ করল। ভূত ছাড়া সাপেরও ভয় আছে তাতে। এই আধারে রাতে পোড়ো বাড়িতে ঢোকা মানেই নিজের জীবনকে জমের হাতে তুলে দেওয়া মনে হলো। তাদের আগে যে কেউ এই বাড়িতে ঢুকেছে এমন কোনো চিহ্ন তারা খুঁজে পেল না। দূর থেকে তারা অপরিচিত সাহেবকে উদ্দেশ্য করে ডাকাডাকি করলো। আগে বাবু আছেন নাকি ভেতরে? কি দাদা, আছেন নাকি ভেতরে? ও সাহেব বাবু, বেরিয়ে আসুন। তাদের শব্দ ভাঙা দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো। কোনো সাড়াই মিলল না। শৈলেশ বলল, এক কাজ কর, ভোরে খবর নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। জনার্দনের মাথায় একটা বুদ্ধি এলো। সে বলল, এই আমরা বড়জোর গ্রামে চৌকিদারকে খবরটা দিয়ে আসি। সে যদি রাতে বাড়িটার উপর একটু নজর রাখে। এই পরামর্শে সবাই বেশ খুশি হলো আর গেল সেই চৌকিদারের কাছে। তারা চৌকিদারকে খবরটা দিয়ে বাড়ি চলে গেল। তখন বৃষ্টিটা একটু ধরেছে বটে, তবে পথের দুধারে বড় বড় গাছ থেকে টুপটাপ ফোঁটা পড়ছে। রাত্রিরে তারা খাওয়া দাওয়া চুকিয়ে চার বন্ধু একটা বাড়িতে মিলিত হলো। সেটা শৈলেশদের বাড়ি। ওদের বৈঠকখানা ঘরটা খালি পড়ে থাকে। চার বন্ধু ঠিক করলো সেই ঘরেই রাত্রিটা কাটিয়ে দেবে।
কিন্তু কেন যেন ওদের মনে বৃশ্চিক দর্শন হতে লাগলো যে সাহেবের যদি কোনো অনিষ্ট হয় তবে আইনের চক্ষে না হোক পরোক্ষভাবে ওরাই কিন্তু দায়ী থাকবে। জনার্দন মন্তব্য করল, এসো আমরা রাতে জেগেই কাটিয়ে দিই। কি জানি যদি কাল কোনো খারাপ খবর আসে তবে চৌকিদার এসে আমাদের ডেকে তুলবে। রাত জাগা ঠিক হলো না। গল্প করতে করতে কখন যে ওরা ঘুমের কোলে ঢলে পড়েছে সে কথা নিজেরাই জানতে পারেনি। আচমকা সকালে ঘুম ভেঙে গেল। শেষ রাত্রিরে চৌকিদারের হাত ডাকে। চৌকিদার ওই বাড়িটার উপর দৃষ্টি রেখেছিল। তার শেষ টহলের সময় ওই বাড়ির ভেতর থেকে নাকি বিচ্ছিরি খিলখিল হাসি শব্দ শুনে সে থমকে দাঁড়ায়। তারপর সে ক্রমাগত রাম রাম চিৎকার করতে থাকে। একা সেই বাড়িতে ঢোকবার সাহস চৌকিদারের ছিল না, তাই কলেজের বাবুদের ডাকতে এসেছে। চৌকিদারের সঙ্গে ওরা গিয়ে যখন জমিদারের ভাঙা বাড়িতে হাজির হলো তখন পূবের আকাশটা প্রায় ফর্সা হয়ে এসেছে। চৌকিদার লাঠি দিয়ে আগাছা সরিয়ে ওদের পট করে দিল। ওরা সবাই তার পেছন পেছন এগিয়ে চলল। মানুষের সাড়া পেয়ে একটা শেয়ালের বাচ্চা একবারে মুখ বেঁকিয়ে দে ছুট। একতলার জায়গায় জায়গায় বেশ ভেঙে গেছে। দোতলায় উঠবার সিঁড়িটা খুঁজে নিয়ে ওরা উপরের দিকে রওনা হয়েছে। তখনই একদল চামচিকি সবার মাথার উপর দিয়ে চক্কর দিয়ে ঘুরতে লাগলো। কিন্তু ওরা যে সবকিছুই ভ্রুক্ষেপ করলো না। হাজির হলো গিয়ে দোতলার বিরাট বারান্দায়। সামনে একটা ঘর থেকে গো গো শব্দ আসছে। দরজাটা ধাক্কা মেরে খুলতে সবাই একসঙ্গে ঢুকে পড়লো সেই ঘরে। কি আশ্চর্য ব্যাপার, সে সাহেবই তো। লোকটা দম আছে বলতে হবে। এই ভাঙা জঞ্জালে ভর্তি জনমানবহীন বাড়িতে ঢোকে আর একটু ভয় করেনি তার? কিন্তু সাহেবটা যে অচেতন হয়ে পড়ে আছে আর তার মুখ থেকে ওরকম গো গো শব্দ বেরোচ্ছে। শৈলেশ বলল, কি আশ্চর্য, টর্চটা নিলে সাহেব যেন কি লিখছিল। বুধু নিচু হয়ে বসে পড়ে মন্তব্য করলো, এই ডায়েরি লিখছিল যে। সাহেব ডায়েরি লিখছিল? জনার্দন বলল, তাজ্জব ব্যাপার, ডায়েরিটা পড়ে তো দেখতেই হবে। সে নিচু হয়ে বসে পড়ল। সবাই একসঙ্গে বলে উঠল, এই সাহেব কি লিখতে লিখতে অজ্ঞান হয়ে গেছিল, পড়তো, সেটা তো জানা দরকার। জনার্দন তখন ডায়েরিটা পড়তে লাগলো। রাত 12:15। অনেক কষ্টে উপরে উঠে এসেছি। ভয়ের কিছুই নেই। শিয়াল আর চামচিকে আস্তানা গেড়েছে এই বাড়িটায়। ঠিক করেছি এই রাতটায় ঘরেই কাটিয়ে দেব। বসার জিনিসটা ভালো করে মেঝেতে পেতে নিলাম। বেশ শীত করছে। ঘরের জানালাগুলো বন্ধ করে দিলাম। টর্চটা জ্বালানোই থাকলো। রাত এখন 1:20। হয়তো একটু ঘুমে এসছিল, কিন্তু হঠাৎ কিছু শব্দে চোখ মেলে তাকালাম। কি আশ্চর্য, ঘরের জানালাগুলো দাঁড়াম দাঁড়াম খুলে যাচ্ছে। এর কারণ কি? জানালাগুলো আবার উঠে বন্ধ করলাম। রাত তখন 1:30। একটা পৈশাচিক হাসির আওয়াজ শুনে আমি চমকে উঠলাম। তাকিয়ে দেখি জানালাগুলো আবার ভীষণ শব্দে খুলে যাচ্ছে। এবার সত্যি আশ্চর্য হয়ে উঠলাম। উঠে দাঁড়ালাম। বৃষ্টি অনেকক্ষণ থেমে গেছে। ক্ষীণ চাঁদের আলোতে বাইরেটা নজরে পড়ে না। পাশের ঘরে কি একটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। 1:45। হঠাৎ ভেসে এলো একটা বুক ফাটা কান্নার শব্দ। তাকিয়ে দেখি
বন্ধ দরজা ভেদ করে একটি কঙ্কাল আসছে। কঙ্কালটা যেন দুহাত দিয়ে নিজের বুকে ডাকছে। কি কর্কশ কান্না! তাড়াতাড়ি কোমর থেকে রিভলভারটা বের করে কয়েক গুলি ছুড়লাম। ধোঁয়ায় ঘরটা ভর্তি হয়ে গেল। টর্চ তুলে দেখি কঙ্কালটা আর ঘরের ভেতরে নেই। তখন দুটো পাঁচ। এবার আর কান্না নয়, প্রচন্ড খিলখিলে হাসি। তাকিয়ে দেখি আমার মাথার উপর অনেকগুলি কঙ্কাল ঘুরে বেড়াচ্ছে। তাদের ঠান্ডা নিঃশ্বাসে আমার ঘাড়ে এসে লাগছে। মনে হচ্ছে এই জায়গাটা যেন বরফ হয়ে গেল। তাড়াতাড়ি লাফিয়ে উঠলাম, প্রচন্ড চিৎকার করে উঠলাম, বাবারে! সেটা ভয় থেকে না, ওদের ভয় দেখানোর জন্য। নিজেই বুঝতে পারলাম না। হঠাৎ উপরের দিকে তাকিয়ে দেখি কঙ্কালগুলো যেন হাওয়ায় মিশে গেছে। রাত তখন 2:30। ঘুম চোখ থেকে একেবারে পালিয়ে গেছে। ভয়ানক শীত করছে। আমার মনে হচ্ছে যেন দার্জিলিং কিংবা লন্ডনে আছি। গরমকাল বলেই সঙ্গে সঙ্গে উলের কিংবা গরম জামা কিছুই নেই। সব জানালা দিয়ে হু হু করে শীতের হাওয়া বইতে লাগলো। জানালাগুলো আবার বন্ধ করে দিলাম। রাত তখন 3:10। কিছুই বুঝতে পারছিলাম না আমি জেগে আছি না ঘুমিয়ে পড়েছি। মনে হলো শ্বেত শুভ্র কঙ্কালগুলো আস্তে আস্তে আমার পা টিপে টিপে এসে আমার গায়ের উপর একটি বরফের চাদর বিছিয়ে দিল। আমি শত চেষ্টা করেও গা থেকে চাদর খুলতে পারলাম না। কি কাল ঘুম এলো রে আমার চোখে কি প্রচন্ড শীত। ডায়েরিতে এই পর্যন্ত লেখা আছে। 4 বন্ধু অবাক হয়ে ডায়েরির দিকে তাকিয়ে রইল। ওদিকে চৌকিদার এর মধ্যেই নিচে গিয়ে 1 মগ জল সংগ্রহ করে এনেছে। সেই জল আঁচলা করে নিয়ে সাহেবটির চোখে মুখে ছিটিয়ে দিতেই সে দুবার চোখ মেলে তাকালো। চোখ দুটো জবা ফুলের মতো লাল। সাহেবের গায়ে এত জ্বর যে ওরা 4 বন্ধু মিলেও তাকে ধরে রাখতে পারছে না। তারপরে দেহটা একেবারে নেতিয়ে পড়ল। কিছুক্ষণ বাদে এই বাড়িটারই প্রাচীন বুড়ো দারোয়ান লাঠি ঠক ঠক করতে করতে এসে হাজির হলো। সে এই ভুতুরে বাড়িটার কাছেই কোনো একটা জায়গায় থাকে। এই বাড়িতে লোকজনের আনাগোনা শব্দ পেয়ে আর চিৎকার শুনে দেখতে এসেছে যে আসল ব্যাপারটা কি। দারোয়ানের বয়স ওই 108 বছর। তার কাছেই সব কথা জানা গেল। এই জমিদার পরিবারের 3 পুরুষ আগে অত্যাচারিত হন। একজন নাকি খুব অত্যাচারিত হন। এমনকি একবার একদল দুর্ভিক্ষ পীড়িত প্রজাদের অতি সামান্য কারণে ধরে এনে খেতে না দিয়ে দিনের পর দিন শুকিয়ে রেখে মেরে ফেলে। তারপর থেকে এই বাড়িতে ভূতের উপদ্রব শোনা যায়। জমিদারও নাকি ভূতের হাতে মারা পড়েছিল। কাহিনী শেষ করে সেই অতিবৃদ্ধ দারোয়ান আকাশের দিকে হাত তুলে বলল, নসিব সবই নসিব, নইলে এই পরদেশি সাহেব এখানে প্রেতাত্মার হাতে প্রাণ দিতে আসবে কেন? শেষ হলো স্বপন বুড়োর লেখা অশরীরীর স্বাক্ষর। যে গল্পটা আপনি শুনলেন সেটা শুধু গল্প নয়। আজও সেই ভুতুরে বাড়িটার পাশে গেলে রাতের নীরবতায় কারোর কান্নার শব্দ শোনা যায়। বলে যে দরিদ্রদের আত্মা এখনো ওখানেই আছে। যে কেউ ওর নাম নিয়ে ডাকে সে নাকি আর কোনোদিন ফেরে না। তাই সাবধান, রাত 12টার পরে গল্পটা আবার শুনতে গেলে পাশে আয়না রাখবেন না, কারণ ঠিক পিছনেই দাঁড়িয়ে থাকে সে।